নার্সিং এর এন্ট্রি লেভেলে দুটো এক্সাম, এক হচ্ছে এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামিনেশন, আর একটা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য জেন পাস ইউজি। তো বেশিরভাগ স্টুডেন্ট এএনএম জিএনএম এই এন্ট্রান্স এক্সামিনেশনে ফর্ম ফিল আপ করে থাকে। তার মেন কারণ হচ্ছে যেহেতু সমস্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই এই এক্সামিনেশনটা দিতে পারে। তো এবার এই এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষাটা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর পর যেটা হয় সেটা হচ্ছে, হয় তুমি দুটো জায়গায় ভালো র্যাঙ্ক করেছো, মানে এএনএম এও তোমার ভালো র্যাঙ্ক আছে, জিএনএম ও তোমার ভালো র্যাঙ্ক আছে। এবার কোনটা পড়তে যাবে সেটা বুঝতে পারছো না। তো আজকের ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এএনএম পড়বে না জিএনএম পড়বে এখনো ডিসিশন নিতে পারোনি, কিন্তু নার্সিং পড়বে এটা ডিসিশন নিয়েছো। তাহলে আজকের এই সেশনটাতে আমরা জানবো এই এএনএম এবং জিএনএম এই দুটো কোর্সের কি কি প্রোস আছে এবং কি কি কনস আছে, যাতে তোমরা ওয়াইজলি ডিসিশন নিতে পারো যে তোমাদের জন্য কোন কোর্সটা সুইটেবল। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটার আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এখানে এএনএম এবং জিএনএম তুমি কোনটা পড়বে সেটা আমি তোমাকে চাপিয়ে দিচ্ছি না, বা তোমাকে বলতে পারবো না যে তুমি এটাই পড়ো। তোমাকে ডিসিশন নিতে হবে। এএনএম এবং জিএনএম দুটো কোর্সই খুব ভালো, কিন্তু সমস্ত কোর্সই তো, কোনো কোর্সই তো আর পারফেক্ট হয় না। সমস্ত কোর্সেরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। তাই তোমাকে তোমার পরিস্থিতির ওপর বিচার করে এই ভালো দিক কোনটা বা খারাপ দিক কোনটা সেটা বুঝে তোমাকে ডিসিশন নিতে হবে। কারণ তুমি বেশি বয়সে হয়তো নার্সিং পড়তে যাচ্ছ, হয়তো তোমার বয়স 30 বছর, তুমি ভাবছো এবার নার্সিং পড়তে যাওয়াটা তোমার জন্য সুইটেবল। এবার তোমার জন্য যে কোর্সটা সুইটেবল হবে, যে মেয়েটা জাস্ট এইচএস পাস করেছে, 18 বছর বয়স, তার জন্য অন্য কোর্সটা হয়তো সুইটেবল হতেই পারে। কারণ এন্ড টু এন্ড এজ অনুযায়ী কেরিয়ার গ্রাফটা ডিপেন্ড করে, তুমি কেরিয়ারে কত দূর পৌঁছাচ্ছ সেটা ডিপেন্ড করে যে তুমি কোন সময় থেকে সেই জিনিসটা শুরু করছো। সব থেকে বেশি সিট থাকে এবং সব থেকে মানে অনেকটা ইজিলি পাওয়া যায় সেটা হচ্ছে জিএনএম কোর্সে চান্স। জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এটা হচ্ছে 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স। এটা কোনোভাবেই ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন কোর্স নয়। এটা কমপ্লিট করলে তুমি হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। এবং এটা সবসময় মাথায় রাখবে যে এতে কিন্তু কোনোভাবেই তুমি গ্র্যাজুয়েট হচ্ছ না। তাই যদি জেনারেল লাইনে পরে শিফট করার ইচ্ছা থাকে এবং গ্র্যাজুয়েটের লেভেলে কোনো এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র জিএনএম কোর্স করলে তুমি ওই পরীক্ষাগুলোতে অ্যাপ্লিকেবল হবে না। বাংলা কথা এটাই যে তুমি জিএনএম করে ইচ্ছা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, বা সিজিএসএল পরীক্ষা দেবে, বা টিচার হওয়ার পরীক্ষা দেবে, এই ধরনের পরীক্ষা, বা ব্যাংকের পরীক্ষা দেবে। তো তুমি ভাবছো যে তাহলে আমি গ্র্যাজুয়েট কোর্স করেছি তাহলে হবে, কিন্তু এটা যেহেতু গ্র্যাজুয়েট কোর্স নয়, তুমি এই সমস্ত পরীক্ষাগুলোতে অ্যাপ্লিকেবল হবে না। এবার হচ্ছে পড়াশোনার মাধ্যমটা আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু। এক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে এটা পুরোপুরি হচ্ছে ইংলিশ মডিউলে, মানে ইংলিশ মডিউলেই তোমায় পড়তে হবে, ইংলিশ বই পড়তে হবে এবং লিখতেও হবে ইংলিশ, মানে পরীক্ষায় তোমাকে ইংলিশে লিখতে হবে। এরপর নেক্সট হচ্ছে সেটা হচ্ছে স্টাইপেন্ড। সবার মনে হয় যে সরকারিতে নার্সিং পড়তে গেছে স্টাইপেন্ড পাবো। এখানে বলে রাখি যে গভর্নমেন্টেও যদি তুমি নার্সিং পড়তে এসো জিএনএম, তাহলে তোমাকে 2.5 বছরে কোনো রকম স্টাইপেন্ড দেওয়া হয় না। শুধুমাত্র 6 মাস যখন ইন্টার্নশিপ চলে, সেই 6 মাসের জন্য তোমাকে স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে। বাদ বাকি কোনো সময় তোমাকে স্টাইপেন্ড দেওয়া হয় না, তোমাকে নিজের খরচ নিজেকেই চালাতে হয়। প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু এই ইন্টার্নশিপটা রয়েছে, কিন্তু সেখানে স্টাইপেন্ডটা ডিপেন্ড করে সেই হসপিটালের পলিসির ওপর। এটা গভর্নমেন্টের অনুযায়ী ফলো করা হয় না। নেক্সট হচ্ছে স্কলারশিপ। এই জিএনএম পড়াকালীন তুমি হচ্ছে যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল হও, তোমার যদি মার্কস সেই রকম থাকে এবং তোমার যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সেরকম হয়, তাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে। যা যা স্কলারশিপ অ্যাভেলেবেল, স্বামী বিবেকানন্দ, মেরিট কাম মিন্স, ঐক্যশ্রী, কন্যাশ্রী, এসবিএমসিএম আর স্বামী বিবেকানন্দ তো একই, তাছাড়া ওয়েসিস, এই সমস্ত স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লিকেবল। ফাইনালি যেটা তোমাদের মেন মোটো, নার্সিং পড়ে সরকারি চাকরি, তাহলে চলে আসছি এবার চাকরির ব্যাপারে। জিএনএম পড়ে তোমার সরকারি চাকরি কনফার্ম নয়, এটা মাথায় প্রথম থেকেই ঢুকিয়ে নাও যখন থেকে তুমি পড়তে যাচ্ছ। জিএনএম পরীক্ষা পড়লে, পাস করলে, পাস আউট হওয়ার পর তুমি রেজিস্ট্রেশন নাম্বার পেলে, তুমি সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তুমি যে কোনো জায়গায় প্রাইভেটে চাকরি করতেই পারো।
তুমি যদি গভর্নমেন্ট চাকরির কথা ভাবো জিএনএম পড়ার পর, তোমার কাছে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে, তুমি অ্যাজ আ ফ্রেশার জিএনএম পাস করে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জবে ঢুকতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে কোথাও কোথাও 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগতে পারে, কোথাও কোথাও 1 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সও লাগতে পারে। তো এটা মাথায় ঢুকিয়ে রাখো যে তোমার এক্সপিরিয়েন্স জিএনএম করে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে ঢুকতে চাও তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে মাস্ট। এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন ক্লিয়ার করতে হবে। উইদাউট এন্ট্রান্স এক্সামিনেশনে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাওয়া সম্ভব নয়। এবার হচ্ছে চলে আসছে স্টেট গভর্নমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুভাবে নার্স নিয়োগ করা থাকে, এক হচ্ছে কন্ট্রাকচুয়াল আর একটা হচ্ছে পার্মানেন্ট বেসিস। পার্মানেন্ট বেসিসে যখন রিক্রুটমেন্ট নোটিশ বেরোয়, সেটা প্রত্যেক বছর রেগুলার বেরোয় না, যখন বেরোয় সেই সময় তোমায় ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানেও কিন্তু তোমাকে এন্ট্রান্স এক্সামিনেশন এবং ইন্টারভিউ দিতে হবে। যদি সেটা ক্লিয়ার করো তাহলে তুমি সরকারি নার্স হিসেবে চাকরি পেতে পারো। আর তাছাড়া আর একটা হয় কন্ট্রাকচুয়াল, সিএইচও বা এনএইচএফ, এই সমস্ত পোস্টগুলোতে সিএইচওর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রিটেন এক্সামিনেশন হয় এবং ইন্টারভিউ হয়, এবং এনএইচএম এর ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হয়। এইগুলো যদি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি জবে ঢুকতে পারো অ্যাজ আ কন্ট্রাকচুয়াল নার্স ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তবে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট। উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার শুধুমাত্র পাস করেছো, সঙ্গে সঙ্গে কিন্তু কোথাওই চাকরি মিলবে না সরকারি জায়গায়। এটা হলো গিয়ে জিএনএম, তার মানে হচ্ছে এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। চাকরির ক্ষেত্রে গভর্নমেন্ট চাকরি কনফার্ম নয়, তোমার নিজের যোগ্যতা অনুযায়ী তোমাকে চাকরি পেতে হবে। এখানে বলে রাখি, যদি তুমি জিএনএম করে সরকারি চাকরি পাও তাহলে তোমার নর্মাল ওয়ে অফ প্রমোশন যেটা আছে সেটাই হবে। এই হলো গিয়ে জিএনএম। আশা করি মোটামুটি তোমাদের জিএনএম কোর্স সম্পর্কে একটা বেসিক আইডিয়া তৈরি হয়েছে। এবার চলে আসছি এএনএম। এএনএম এর ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফস। এটা 2 বছরের একটা কোর্স। এটা জিএনএম এর মতো ডিপ্লোমা কোর্সও কিন্তু নয়, এটা হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স। মানে এই কোর্সটা তুমি পাস করলে তুমি না ডিপ্লোমা করবে না ডিগ্রি হোল্ডার হবে, তুমি একটা সার্টিফিকেট হোল্ডার হবে। এবার চলে আসছি পড়াশোনা। জিএনএম এ যেহেতু পড়াশোনাটা পুরোপুরি ছিল ইংলিশে, বই ইংলিশ লিখতে হবে, ইংলিশ সমস্ত কিছু ইংলিশ ছিল, কিন্তু এএনএম এর ক্ষেত্রে এই সুবিধাটা আছে যে তুমি বাংলা ভাষায় পড়াশোনা করতে পারো, তোমার বই বাংলা এবং তোমার লেখাটাও বাংলা। এই সুবিধাটা জিএনএম এ কিন্তু থাকে না, তাই যাদের ইংলিশ ফোবিয়া রয়েছে তারা কিন্তু এই কোর্সটা ইজিলি চুজ করতে পারো। এই হলো গিয়ে মোড অফ এডুকেশন। এরপর যে জিনিসটা আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো স্টাইপেন্ড। এক্ষেত্রে একটা মিনিমাম স্টাইপেন্ড দেওয়া হয় প্রত্যেক মাসে, যেটা জিএনএম এর ক্ষেত্রে দেওয়া হতো না। এবং যেহেতু জিএনএম এর ক্ষেত্রে অন্য স্কলারশিপ পেতে, কিন্তু এখানে কোনো স্কলারশিপের ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। শুধুমাত্র কন্যাশ্রী তুমি পেতে পারো, কিন্তু বাদ বাকি যেমন মেরিট কাম মিনস, এসসি এসটি ওবিসি এই সমস্ত স্কলারশিপ এই কোর্সের জন্য অ্যাভেলেবেল নেই, যেহেতু তুমি প্রতি মাসে একটা মিনিমাম অ্যামাউন্টের স্টাইপেন্ড পাচ্ছ। তাহলে পড়াশোনা হয়ে গেল, স্টাইপেন্ডও হয়ে গেল। এবার চলে আসছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চাকরি। মানে 2 বছর কোর্স করার পর তুমি কি চাকরি পেতে পারো। অপশন দুটো রয়েছে, এক হচ্ছে প্রাইভেট আর দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তোমার কাছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অপশন খোলা নেই। প্রাইভেটের ক্ষেত্রে বড় হসপিটালগুলো জেনারেলি এএনএম নার্স রিক্রুট করে থাকে, কিন্তু সেক্ষেত্রে মাইনেটা একদম মিনিমাম অ্যামাউন্টের হয়ে থাকে। মানে জিএনএম নার্সিং করে তুমি যে মাইনেটা পেতে পারো প্রাইভেটের ক্ষেত্রে এএনএম নার্সিং করে তার থেকে অনেকটাই কম মাইনে হয়। এবার সব থেকে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু, সেটা হচ্ছে সরকারি চাকরি। এখানে সরকারি চাকরি বলতে শুধুমাত্র একটা চাকরির অপশনই খোলা রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে দুটো অপশন খোলা রয়েছে, এক হচ্ছে পার্মানেন্ট, দ্বিতীয় হচ্ছে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল হচ্ছে এনএইচএম এর আন্ডারে এএনএম স্টাফ রিক্রুট করে থাকে, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে যখন রিক্রুটমেন্ট নোটিশ বেরোবে সেটা দেখে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যেটা সব থেকে ভালো জিনিস এএনএম কোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট সার্ভিসে 100% এএনএম প্লেসমেন্ট হয়। মানে তুমি যদি এএনএম পাস আউট হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একটা নির্দিষ্ট ইনস্টিটিউশন থেকে, তাহলে তুমি শিওর থাকবে যে তুমি চাকরি পাবে, মানে সরকারি পার্মানেন্ট চাকরি পাবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখনো পর্যন্ত এই পলিসি চালু হচ্ছে। এর জন্য তোমাকে কোনো রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করতে হবে না, তোমাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না, তুমি পাস করবে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। সেখান থেকে একটা প্যানেল তৈরি হয় এবং সেই প্যানেল অনুযায়ী তোমার চাকরি হবে, কিন্তু তার জন্য তোমাকে কিছুদিন ওয়েট করতে হতে পারে। সেটা মাসও হতে পারে, বছরও হতে পারে, কারণ সেটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য ভ্যাকেন্সি।
কিন্তু তুমি মোটামুটি চাকরি পাবেই, এটুকু কনফার্ম ধরে রাখতে পারো। এখন তো আমরা আলোচনা করলাম এএনএম এর ভালো দিকগুলো। তার মধ্যে যেমন তুমি বাংলায় পড়তে পারবে, তোমার 100% গভর্নমেন্ট সার্ভিস কনফার্ম, এমনকি তোমার নাইট ডিউটিও করতে হয় না। তাহলে তো তোমার মনেই হবে যে এএনএম করাই একমাত্র ভালো জিএনএম এর থেকে। কিন্তু কোনো কোর্সই প্রথমেই বলেছিলাম যে একদম 100% পারফেক্ট হয় না। তার কারণ এবার চলে আসছি এএনএম এর কিছু খারাপ দিকগুলো, মানে কনস গুলো কি রয়েছে। এটা প্রথমেই চলে আসছে চাকরি। চাকরি যেমন তুমি এটা সত্যি যে তুমি 100% গভর্নমেন্ট জব কনফার্ম, সেরকমই কিন্তু তোমার যে পোস্টিংটা হবে সেটা কিন্তু একদম বটম অফ দ্য ফুড চেন। মানে বটম অফ দ্য ফুড চেন মানে বুঝতেই পারছো যে তোমার ওপর কিন্তু প্রচুর হায়ারার্কি লোক থাকবে এবং তোমার ওপর যথেষ্ট প্রেশার থাকবে কাজে, এবং কাজের ওয়ার্কলোডও অনেকটাই বেশি। তাই তোমাকে কিন্তু কাজটা খুব শান্ত মাথায় ঠান্ডা মাথায় করতে হবে। মানে তুমি এএনএম কোর্স করার পর যে পোস্টে জয়েন করবে সেটা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, সেটা হচ্ছে একদম যে হায়ারার্কি রয়েছে হেলথের সেই হায়ারার্কির একদম নিচে তোমার প্লেসমেন্ট। এবার চলে আসি প্রমোশন। প্রমোশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার চাকরি পাওয়ার আগে মনে হবে না যে প্রমোশনটা ইম্পর্টেন্ট, কিন্তু চাকরি পাওয়ার পর মনে হবে যে প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ তুমি যদি নার্সিং করতে আসো 18 বছর বয়সে, তাহলে 18 বছর বয়সে তুমি পড়তে ঢুকে গেলে, 20 বছর বয়সে তুমি পাস আউট হলে, মোটামুটি 21 থেকে 22 বছরের মধ্যে তুমি চাকরিতে ঢুকে গেলে, তাহলে 22 বছর থেকে এবার তোমায় চাকরি করতে হবে 62 বছর। মানে বুঝতে পারছো মাঝে 40টা বছর তোমায় চাকরি করতে হবে, এবং 40টা বছর যদি প্রমোশন না পাও একই পোস্টে চাকরি করাটা কিন্তু খুব কষ্টের। এখন হয়তো এটা রিয়েলাইজ করছো না, কিন্তু চাকরি পাওয়ার পর তুমি কিন্তু এটা প্রতিদিন প্রতিনিয়ত রিয়েলাইজ করবে। মানে এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এএনএম এর ক্ষেত্রে প্রমোশনাল ফেসিলিটিস কিন্তু খুব কম রয়েছে, যেটা রয়েছে একদম রিটায়ারমেন্টের আগে তুমি হেলথ সুপারভাইজার হিসাবে প্রমোটেড হতে পারো, কিন্তু সেটা জাস্ট রিটায়ারমেন্টের 2 বছর কি 3 বছর আগে হতে পারে। প্রমোশনের অপশন কিন্তু প্রচুর লিমিটেড। 3 নম্বর হচ্ছে, মানে এটাও খুব ইম্পর্টেন্ট, এর পরের যে খারাপ খবর সেটা হলো হায়ার এডুকেশন। অনেকেই রয়েছে এএনএম পড়তে গেছে এবং তারা কিন্তু হায়ার এডুকেশন ক্রেভিংস রয়েছে তাদের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু এএনএম কোর্সটা একদমই সুইটেবল নয়। এএনএম এর ক্ষেত্রে হায়ার এডুকেশনের প্রভিশনও কিন্তু একদমই নেই। হায়ার এডুকেশন যদি করতে চাও তুমি সরকারি চাকরির সাথে সাথে, তাহলে সেটাকে করতে গেলে তোমার একটা ট্রেনি রিজার্ভ বলে একটা অপশন থাকে, সেটা দরকার, যেটা জিএনএম কোর্সের ক্ষেত্রে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে এবং সেটা রেগুলার। সমস্ত জিএনএম স্টুডেন্টরাই, সমস্ত জিএনএম পাস আউট যারা হয়েছে এবং চাকরি করছে এবং তারা ভাবছে যে হায়ার এডুকেশন করবো, তাদের জন্য ওই ট্রেনি রিজার্ভটা অ্যাভেলেবেল, যাতে তারা পোস্ট বেসিক করতে পারে। কিন্তু এএনএম এর ক্ষেত্রে যদি তুমি জিএনএম করতে চাও, তোমার জন্য কিন্তু ট্রেনি রিজার্ভটা ইজিলি অ্যাভেলেবেল নয়। একটা একটা ব্যাচ ট্রেনি রিজার্ভে পড়ছে জিএনএম, কিন্তু সেটা অনেক টার্মস এবং কন্ডিশন রয়েছে, কিন্তু সেটা কিন্তু রেগুলার বেসিসে হয় না। মানে ওই একটাই ব্যাচ পেয়েছে আর তাছাড়া কোনো ব্যাচ পায়নি। তাই এক্ষেত্রে তুমি কিন্তু ভালো করে জেনেই করতে যাবে যে তুমি এএনএম থেকে কিন্তু জিএনএম করতে যাওয়ার টার্মস এবং কন্ডিশনস রয়েছে, এবং আদৌ সেই টার্মস এবং কন্ডিশন গুলো তোমার ক্ষেত্রে কাজে লাগবে কিনা সেটা আমার জানা নেই। ধরেই রাখতে পারো নেগেটিভ। তুমি যদি হায়ার এডুকেশন সমস্ত টার্মস এবং কন্ডিশন ফিল আপ করে করতেও পারো, তোমার কিন্তু এর সাথে তোমার প্রমোশনের কোনো লিঙ্ক নেই, যেটা জিএনএম এর ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। মানে জিএনএমরা যদি পোস্ট বেসিক করে থাকে টিআরএ, তাহলে একটা নির্দিষ্ট সময় পর তারা কিন্তু নেক্সট পোস্টের জন্য এলিজিবল হয় প্রমোশনের জন্য, কিন্তু তোমাদের ক্ষেত্রে এরকম কোনো অ্যাভেলেবিলিটি নেই। এই হলো গিয়ে জিএনএম এবং এএনএম নার্সিং এর সমস্ত ইফস অ্যান্ড বাটস। আমি তোমাদেরকে একদম খোলাখুলি ডিসকাস করেছি। এরপর তোমরা সমস্ত কিছু বিচার করে ডিসিশন নেবে যে তুমি কোন কোর্সটা করতে চাও বা তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে। আজকে সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।